আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যালয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ ইসলাম। খায়রুল্লাহ ইসলাম ভাই, উঠে বসেন। হ্যাঁ, চেয়ার টেবিলে আসেন। এরকম যারা শুয়ে বসে আছেন, যেহেতু রাতের ক্লাস, এটা মোটামুটি একটা ভোর রাতের ক্লাস বলা চলে। এই সময় মোটামুটি দেখা যায় আমরা রোজার দিনে হলে তারা বিশেষ করে এসে সন্ধ্যা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিতাম, উঠে আবার সেরে খেতাম চুপ করে। মোটামুটি 12টা বেজে যাবে ক্লাস শেষ হতে, ওই পর্যন্ত মেন্টাল প্রিপারেশন নিয়ে বসেন যে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করার চিন্তা ভাবনা করবো। আর যারা ঘুম থেকে উঠছেন চাইলে একটু চোখে পানি টানি দিয়ে আসতে পারেন, কৌতুক ভাইয়ের মতো যারা আছেন। আর ক্যামেরাগুলো চালু রাখতে পারলে খুবই ভালো হবে আমার জন্য। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বন্ধ রাখতে পারেন, বাট মাঝে মধ্যে একটু টুকটাক কমেন্ট করিয়ে না আমি কিন্তু ঘুমিয়ে যেতে পারি, যেহেতু রাত 10টার পরে ক্লাস শুরু হয়েছে। চলেন তাহলে শুরু করি। এইটা চতুর্থ ক্লাস আর কি। হ্যাঁ, রাতের শেষ ক্লাস। এই জন্য আপনারা সম্ভব হলে সবাই টুকটাক ক্যামেরা গুলো চালু রাখেন। আজকে আমরা পড়বো বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত বিষয়গুলো, জনসংখ্যা, জনশুমারি, জাতিগোষ্ঠী, উপজাতি এবং হলো বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান, আরো হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো আমরা পড়বো। তো এই হাবিজাবি পড়ার আগে প্রথমে যেটা পড়বো আমরা জনসংখ্যা সম্পর্কে পড়বো, আর এখানে গুরুত্বপূর্ণ কি কি সেটা আমি বলে দিচ্ছি। দেখেন, প্রথমে যদি আমরা বলি, একটা হলো বাংলাদেশের জনসংখ্যা পড়বো, জনশুমারি পড়বো। আর একটা হলো জাতিগোষ্ঠী ও উপজাতি, অর্থাৎ উপজাতি সম্পর্কে পড়বো। আর একটা হলো বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে শুধুমাত্র দুইজন ব্যক্তিত্বের কথা বলবো, যাদের সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। সে দুইজন কারা আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যাস, এই দুইজন সম্পর্কে পড়লেই হয়ে যাবে। আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক স্থান, এগুলো আপনারা দেখে নেবেন। আর বাংলাদেশের ভাস্কর্য, পদক, পুরস্কার, চলচ্চিত্র, খেলাধুলা, এগুলো এখন করার প্রয়োজন নেই, শুধু ভাস্কর্যটা এখন করবো আমরা আজকে। আর পদক, পুরস্কার, চলচ্চিত্র, খেলাধুলা এগুলো চূড়ান্ত একেবারে পরীক্ষার আগে একটা আপডেট, যে সাম্প্রতিকের পিডিএফ, সেই পিডিএফটা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আমি ইনশাল্লাহ বানিয়ে দেবো আপনাদেরকে। আর বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে দু একটা কথা আমরা বলবো। এই হলো মোটামুটি সারসংক্ষেপ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনসংখ্যা এবং উপজাতি, এই দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর একটা হলো ব্যক্তিত্ব থেকে প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে হলো ভাস্কর্য থেকে। এই চারটা বিষয় আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে। জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের প্রথম জনসংখ্যাকে 1 নম্বর সমস্যা হিসেবে গ্রহণ করা হয় 1976 সালে, এবং ওই বছরই বাংলাদেশে জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়। বাংলাদেশের যে জনসংখ্যা নীতি বর্তমানে চালু আছে সেটা হলো জনসংখ্যা নীতি 1976। তো লেখেন, জনসংখ্যাকে বাংলাদেশের 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। জনসংখ্যাকে 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় 1976 সালে। আর হলো জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় 1976 সালে। এরপরে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, জনসংখ্যা গবেষণা একটা প্রতিষ্ঠান, যার নাম হলো নিপোর্ট। নিপোর্ট, এই নিপোর্ট এটা গঠিত হয় 1977 সালে। এরপর আসেন নিপোর্টের ফুল মিনিংটা কি, এটা একটু লিখে দিই। জনসংখ্যা বিষয়ক গবেষণার একটা প্রতিষ্ঠান, যেটার নাম হলো নিপোর্ট। এই নিপোর্ট মানে হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NAPIONL, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ ট্রেনিং, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এবং এটার প্রধান কার্যালয় হলো ঢাকার আজিমপুরে। প্রধান কার্যালয় হলো
কিন্তু ঢাকা। এর কাজ হলো জনসংখ্যা বিষয়ে গবেষণা ও পরিসংখ্যান বা তথ্য সংগ্রহ করা। এটা হলো রিপোর্টের কাজ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য লেখেন, বাংলাদেশের জনসংখ্যা বিষয়ে কাজ করার জন্য 11ই জুলাইকে জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। 11ই জুলাই জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। জনসংখ্যা দিবস 11ই জুলাই। এরপরে এইখানে আরেকটা জিনিস লিখতে পারেন, সেটা হলো আদমশুমারি সম্পর্কিত তথ্যগুলো। জনসংখ্যা সম্পর্কে আর কিছু না জানলেও চলবে। এরপর চলেন আদমশুমারি সম্পর্কে আমরা আলোচনা করি, আদমশুমারির যে তথ্য সেইগুলো নিয়ে। এই হলো প্রথম যে তথ্য জনসংখ্যা সম্পর্কে যা জানতে হবে। আর জনসংখ্যা বিষয়ক আরেকটা প্রতিষ্ঠান আছে, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল বা এনপিসি। এটা সম্পর্কে জানলে ভালো, না জানলেও দরকার নেই, বলা কম যাতে করে পাওয়া যায়। এই পর্যন্ত ক্লিয়ার হলে বলেন, তাহলে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের জনশুমারি সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলোর মধ্যে। জনশুমারি। জনশুমারি সম্পর্কিত তথ্যগুলোর মধ্যে প্রথমে আসেন আহ, জনশুমারি। জনশুমারি। তো জনশুমারি যেটা আছে, জনশুমারির মধ্যে প্রথম কথাটা লিখেন। আচ্ছা, জনসংখ্যার পৃষ্ঠাটা আরেকটু আবার পিছনে যান, ওইখানে দু একটা স্লোগান আছে যেগুলো একটু লিখে রাখতে পারেন। জনসংখ্যা বিষয়ক স্লোগান, স্লোগান যেটা গৃহীত হয় এই স্লোগানটা লিখে রাখতে পারেন। এই দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা হলো জনসংখ্যা বিষয়ক স্লোগান। দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক স্লোগান। আরেকটা কথা লিখে রাখেন, সেটা হলো পরিকল্পিত পরিবার। এই সংক্রান্ত বিষয় আছে 1 টাকার মুদ্রায়। পরিকল্পিত পরিবার, জনসংখ্যা বিষয়ক একটা চিত্র। পরিকল্পিত পরিবার এই সম্পর্কে উল্লেখ আছে। পরিকল্পিত পরিবার, পরিকল্পিত পরিবার সম্পর্কে উল্লেখ আছে 1 টাকার মুদ্রা, মানে হলো পয়সায়। 1 টাকার যে পয়সা আছে এই পয়সা দেখবেন যে দুইজন পুরুষ, মানে স্বামী স্ত্রী দুইজন, আর দুটা বাচ্চার ছবি দেওয়া আছে, ওটা হলো পরিকল্পিত পরিবার নামে পরিচিত। আরেকটা জিনিস লিখে রাখেন, সেটা হলো বাংলাদেশে প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় 1976 সাল থেকে। প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় 1976 সাল। লিখছেন 1976 সাল থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয়, পরিকল্পিত পরিবার সম্পর্কে আছে 1 টাকার মুদ্রায়, আর স্লোগান যেটা আছে ওই স্লোগানটা লিখুন। এরপরে আসেন জনশুমারি সম্পর্কে। জনশুমারি হলো জনগণনা বা মানুষ গণনা, যেটার আগের নাম ছিল আদমশুমারি, আর বর্তমানে এটার নাম হয়েছে জনশুমারি, এবং সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা
2022 অনুষ্ঠিত হয়েছে 15 থেকে 25 জুন 2022। এটার গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। তার আগে বাংলাদেশে যাবৎকালে জনশুমারি হয়েছে 6টি। জনশুমারি 6টি, এগুলো কি কি সেটা একটু লিখবো। 1 নম্বর লিখবো 1974 সালে স্বাধীনতার পর প্রথম জনশুমারি, তারপর একটা 1981, তারপর একটা 1991, তারপর একটা অনুষ্ঠিত হয় 2001 সালের জনশুমারি, পরেরটা হয় 2011 সালের জনশুমারি এবং সর্বশেষ 2021 সালে জনশুমারি হওয়ার কথা থাকলেও এই জনশুমারিটা অনুষ্ঠিত হয় এই জনশুমারিটা অনুষ্ঠিত হয় 2022 সালে। ওকে, সর্বশেষটা হওয়ার কথা ছিল 2021 সালে, অনুষ্ঠিত হয় 2022 সালে। এটা মূল কারণ ছিল করোনা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল এই বিধিনিষেধের কারণে। এরপরে আসেন জনশুমারির ইতিহাসটা আমরা একটু লিখব। জনশুমারির ইতিহাস, এই একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় কবে। এখানে একটা লাইন লিখবো ইতিহাস সংক্রান্ত। প্রথম উপমহাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় 1872 সালে। 1872 সালে লর্ড মেয়র সময়, লর্ড মেয়র উনি 1872 সালে প্রথম জনশুমারি উপমহাদেশে পরিচালনা করেন এবং দেশে প্রথম জনশুমারি 1974 সালে। দেশে প্রথম জনশুমারি 1974 সালে। ব্যাস। এরপর আসেন ষষ্ঠ জনশুমারি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা লিখব। তথ্য ষষ্ঠ জনশুমারির গুরুত্বপূর্ণ তথ্য ও বৈশিষ্ট্য। প্রথমে যদি আমরা এই জনশুমারির বৈশিষ্ট্যগুলো দেখি, ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা যেটা গিয়েছে, এটার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। এখানে ব্যবহার করা হয় GIS ম্যাপিং সিস্টেম। এবং জনশুমারি পরিচালনার জন্য মূলত ব্যবহার করা হয় 2 ধরনের পদ্ধতি। একটা হলো ডিফ্যাক্টো মেথড, আর একটা হলো ডি জুরি মেথড। বাট বাংলাদেশে দুইটার একটাও ব্যবহার করা হয় নাই। বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে মডিফাইড ডিফ্যাক্টো মেথড। মডিফাইড ডিফ্যাক্টো মেথড, মডিফাইড ডিফ্যাক্টো মেথড পদ্ধতিতে এই জনশুমারি অনুষ্ঠিত হয়। মডিফাইড ডিফ্যাক্টো মেথড পদ্ধতিতে এই জনশুমারি অনুষ্ঠিত হয় এবং এই জনশুমারিতে ব্যবহার করা হয় প্রথমবার GIS ম্যাপিং সিস্টেম এবং এটা হলো বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। এবং এই জনশুমারিতে তথ্য সংগ্রহ করা হয় 35 ধরনের। তথ্য সংগ্রহ করা হয় মোট 35 ধরনের। 35 ধরনের তথ্য এই জনশুমারিতে সংগ্রহ করা হয় এবং এই জনশুমারির স্লোগান যেটা সেটা ছিল জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। এই জনশুমারির স্লোগান যেটা
এটা হলো জনশুমারিতে তথ্য দিন। পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। জনশুমারির ডেট হলো 15 থেকে 21 জুন 2022। এটা বিশেষ পরীক্ষায় এসেছিল, 45তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায়। এরপরে দেখেন জনশুমারি সম্পর্কে আরো কিছু তথ্য যদি আপনি লিখে রাখতে চান, সেটা হলো এই জনশুমারির গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। জনশুমারির যে রিপোর্ট, সেই রিপোর্টের তথ্য সমূহ। 1 নম্বরে এই জনশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 16,98,00,000। 16,98,00,000 বাংলাদেশের মোট জনসংখ্যা। এবং এই জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ধরা হয়েছে 1.22%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। এবং এই জনশুমারি অনুযায়ী দেশে জনসংখ্যার ঘনত্ব 1119 জন প্রতি বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার মানে চারদিকে। জনশুমারির প্রথম ব্যক্তির নাম যে স্যার কি বলেছিলেন, ওনার নাম বলেছিলাম লর্ড মেয়ো। উনি প্রথম জনশুমারি ভারতীয় উপমহাদেশে পরিচালনা করেন। এবং এই জনশুমারিতে পুরুষ আর মহিলার অনুপাত ছিল 98.4:100। পুরুষ ও মহিলা এদের অনুপাত ছিল 98.04:100। এটা ছিল এই জনশুমারিতে পুরুষ মহিলার অনুপাত 98.04:100, অর্থাৎ প্রতি 98 জন মহিলার বিপরীতে পুরুষ আছে 100 জন। এবং এই জনশুমারি অনুযায়ী আমাদের সাক্ষরতার হার হলো 74.66%। সাক্ষরতার হার 74.66%। অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 74.66% লোক হলো সাক্ষর, বা যারা সাক্ষর তাদেরকে বলে যারা অক্ষর জ্ঞান সম্পন্ন। এরকম লোক আছে 100 জনের মধ্যে 74 জন বর্তমানে। এরপরে এখানে আরেকটা তথ্য লিখতে পারেন যে খানার সংখ্যা 4,10,00,000, যার মধ্যে খানা প্রতি লোক সংখ্যা হলো 4 জন। খানার সংখ্যা 4/10,00,000। খানা প্রতি জনসংখ্যা 4 জন। খানা বলতে বোঝায় একটা পরিবারকে। খানা বলতে বোঝায় একটা পরিবারকে। তো বাংলাদেশে মোট পরিবারের সংখ্যা আছে প্রায় 4,10,00,000, এবং এর মধ্যে পরিবার প্রতি লোক সংখ্যা গড়ে হলো 4 জন। এটাকে বলা হয় খানা প্রতি জনসংখ্যা 4 জন। এরপরে আসেন বাংলাদেশের অভ্যন্তরীণ আরো কিছু বিষয় এই জনশুমারি অনুযায়ী। এটা হলো 1 নম্বরে জনসংখ্যার ঘনত্বে জনসংখ্যার
ঘনত্বে শীর্ষ জেলা একটা, একটা হলো বিভাগ। একটা হলো জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন জেলা একটা, একটা হলো বিভাগ। এটা হলো জনসংখ্যার ঘনত্ব ক্যাটাগরি। এই ঘনত্বে শীর্ষ জেলা এবং শীর্ষ বিভাগ, এইভাবে একটা চার্ট টানেন। জনসংখ্যার ঘনত্বের শীর্ষ জেলা হলো ঢাকা এবং বিভাগ হিসেবেও শীর্ষ বিভাগ ঢাকা। আর সর্বনিম্ন হলো রাঙামাটি, আর বিভাগ হিসেবে সর্বনিম্ন হলো বরিশাল। দেখেন জেলা হিসেবেও শীর্ষ ঢাকা এবং বিভাগ হিসেবে শীর্ষে হলো ঢাকা। আর সর্বনিম্ন জেলা হলো রাঙামাটি, যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। আর বিভাগ হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হলো বরিশাল। ঘনত্ব মানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে এইটা। আর একটা হলো জনসংখ্যার, জনসংখ্যায় শীর্ষ জেলা। একটা হলো জনসংখ্যার ঘনত্ব, আর একটা হলো জনসংখ্যায়, মানে কতজন মানুষ বসবাস করে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে শীর্ষ জেলা, আর একটা হলো সর্বনিম্ন জেলা। তো জনসংখ্যা বা যে মানুষ, মোট যে মানুষ বসবাস করে, এই মোট মানুষের মধ্যে আর আপনার ধৈর্য শক্তি প্রশংসনীয়। এত রাতে এত ধৈর্য নিয়ে ক্লাস শুরু করেছেন। আচ্ছা, ওকে, এরপরে আসেন জনসংখ্যার ঘনত্বের মধ্যে যেটা আছে এটা আর জনসংখ্যায় শীর্ষ জেলাটা, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। যেমন এইখানে দেখেন জনসংখ্যায় সর্বনিম্ন জেলা আছে রাঙামাটি, এইখানে জনসংখ্যায় সর্বনিম্ন জেলা হলো বান্দরবান। ঘনত্ব ব্যাপারটা বুঝছেন তো? ধরেন 1 বর্গ কিলোমিটার বলতে বোঝায় এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার। এতটুকু জায়গার মধ্যে মোট কতগুলো মানুষ থাকে, এটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। আর একটা হলো জনসংখ্যায় বলতে পুরো এলাকাটা জুড়ে বা পুরো জেলা বা বিভাগ জুড়ে মোট কতজন লোক বসবাস করে, সেটাকে বলা হয় জনসংখ্যায় সর্বনিম্ন জেলা এবং জনসংখ্যায় শীর্ষ বা সর্বোচ্চ জেলা। এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, তো জনসংখ্যায় শীর্ষ জেলা হলো ঢাকা জেলা এবং জনসংখ্যার ঘনত্বে শীর্ষ জেলা ঢাকা জেলা। জনসংখ্যার ঘনত্বে, জনসংখ্যায় সবচেয়ে শীর্ষে ঢাকা। আর জনসংখ্যায় সর্বনিম্ন হলো বরিশাল, ঘনত্বেও সর্বনিম্ন বরিশাল। শুধু একটা কথা মনে রাখবেন, সেটা হলো এই বান্দরবনেরটা আর রাঙামাটিরটা। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন জেলা হলো রাঙামাটি, এখানে মানুষের মানে ঘনত্ব কম। আর জনসংখ্যা কম হলো বান্দরবনের, জেলা হিসেবে জনসংখ্যা কম হলো বান্দরবনের। এরপরে আরেকটা জিনিস লিখে রাখেন, সেটা হলো সাক্ষরতায় শীর্ষ জেলা। সাক্ষরতায় শীর্ষ জেলা হলো পিরোজপুর, আর সর্বনিম্ন জেলা হলো জামালপুর। আসেন সাক্ষরতার ক্ষেত্রে যদি এই চারটা আমরা দেখি, সাক্ষরতায় একটা হলো শীর্ষ জেলা, একটা হলো সর্বনিম্ন জেলা। সাক্ষরতায় শীর্ষ জেলা হলো পিরোজপুর। জেলার নাম যদি আমরা লিখি তাহলে হলো পিরোজপুর। আর সাক্ষরতায় সর্বনিম্ন জেলা হলো জামালপুর জেলা। জামালপুরের কেউ আছেন নাকি? আর বিভাগের নাম আসলে কিন্তু ঢাকা বিভাগ, এবং ওই দিকের বিভাগের নাম আসলে সেটা হবে ময়মনসিংহ বিভাগ। ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। বিভাগের নাম আসলে শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ হলো ময়মনসিংহ। কিসের ক্ষেত্রে? সাক্ষরতার ক্ষেত্রে।
জামালপুর বা ময়মনসিংহের আছেন কারা? জামালপুর স্যার, তুমি আফরিন, আপনাদের কি লোকজনের আসলেই কি সাক্ষরতা কম? জামালপুর বকশীগঞ্জ। ওকে আসেন, তার নেত্রকোনা থেকে বলছি। আচ্ছা, ময়মনসিংহ বিভাগের লোকজন আপনারা। এটা আমার বিশ্বাস হয় না, বুঝছেন, এই পরিসংখ্যান পরিসংখ্যান এগুলো আমার বিশ্বাস হয় না, এগুলো পুরাই আমার ভুয়া মনে হয় আমার কাছে। এছাড়া আরেকটা তথ্য লিখতে পারেন, সেটা হলো দারিদ্র্যের শীর্ষ জেলা কুড়িগ্রাম এবং সর্বনিম্ন জেলা হলো নারায়ণগঞ্জ। দারিদ্র্যের ক্ষেত্রে লেখেন, দারিদ্র্যের ক্ষেত্রে শীর্ষ জেলা এবং সর্বনিম্ন জেলা। বিভাগের ব্যাপারে কোনো তথ্য এখনো বের হয়নি, এটা আছে শুধু জেলার ক্ষেত্রে। দারিদ্র্যের শীর্ষ জেলা হলো দারিদ্র্যের শীর্ষ জেলা হলো লালমনিরহাট। আর লালমনিরহাট না, কুড়িগ্রামই ঠিকঠাকই আছে, কুড়িগ্রাম। লালমনিরহাট না, এটা কুড়িগ্রামই হয়। দারিদ্র্যের শীর্ষ জেলা হয় কুড়িগ্রাম এবং সর্বনিম্ন হলো নারায়ণগঞ্জ। কুড়িগ্রাম এবং সর্বনিম্ন জেলা হলো দারিদ্র্যের ক্ষেত্রে নারায়ণগঞ্জ। এইগুলো মোটামুটি আরেকটা পরিসংখ্যান। এছাড়া সাক্ষরতা, দারিদ্র্য পরিসংখ্যান, জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব পরিসংখ্যান। আরেকটা পরিসংখ্যান করে রাখতে পারেন, সেটা হলো বাল্য বিবাহের শীর্ষ জেলা। এই দুই জেলায় চ দিয়ে, একটা জেলা চাঁপাইনবাবগঞ্জ আর সর্বনিম্ন জেলা হলো চট্টগ্রাম। বাল্য বিবাহ, এই বাল্য বিবাহের ক্ষেত্রে শীর্ষ জেলা হলো সর্বনিম্ন জেলা। বাল্য বিবাহের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং সর্বনিম্ন জেলা হলো চট্টগ্রাম। এইখানে আর কি বাল্য বিবাহ সবচেয়ে কম হয়। এই শেষ, এইটুকু পরিসংখ্যান শুধু লিখে রাখেন। তারা আমাদের ময়মনসিংহ হচ্ছে শিক্ষা নগরী, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। পরিসংখ্যান আমি বিশ্বাস করি না। স্যার আপনি কোন ডিস্ট্রিক্টের? আমার ডিস্ট্রিক্ট হলো 9 নম্বর সেক্টরে, মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টর। আচ্ছা, লোকজন কি কমে যাচ্ছে নাকি, না বাড়তেছে? ও আচ্ছা, ভেরি গুড। লোকজন যাতে না কমে এটা কিন্তু মাথায় রাখবেন, লোকজন কমলেই কিন্তু মানে শরীর দুর্বল হয়ে যায়, মনে হয় যে আপনাদের আর লোকজন যাতে না কমে যায়। আর শিক্ষার নগরী বলা হয় রাজশাহীকে। আচ্ছা ঠিক আছে, ওকে, সবার জেলায় শিক্ষার জেলা, সবার জেলায় শিক্ষার নগরী। আর আমি মাত্র জয়েন করলাম, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। এরপরে আসেন, এইটুকু গেল আমাদের গুরুত্বপূর্ণ যে পরিসংখ্যান আছে এই পরিসংখ্যান গুলো। এরপরে যদি বিবিএস রিপোর্টের দিকে আমরা তাকাই, বিবিএস রিপোর্ট 2022, এইখানে বলা আছে যে জনসংখ্যা হচ্ছে 16,91,00,000। উম, ঠিক আছে, আমি একটা জিনিস একটু দেখে নিচ্ছি, সেটা হলো অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য অনুযায়ী এটার মধ্যে একটু পার্থক্য আছে, দেখেন সেটা একটু বলে দিই। এই পৃষ্ঠায় নাকি আগে, এই পৃষ্ঠায় আছে এই তথ্যগুলো, দেখেন এই তথ্যগুলো এটার সামনে সামনে লিখে নেন অন্য কালিতে।
লাল কলম থাকলে ভালো, না থাকলে তো মাথায় বাড়িয়ে দিন নিজে নিজে। কারণ হলো প্রত্যেক 16,98,00,000, এটা হলো বাংলাদেশের মোট জনসংখ্যা। অর্থ মানে এটা হলো আদমশুমারি বা জনশুমারি অনুযায়ী। কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা আগে ছিল 16,91,00,000, এটাও পরিবর্তন হয়ে বর্তমানে এটা এসেছে 16,98,00,000। 16,98,00,000 লেখেন, 16,98,00,000 এটা হলো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। লাল কালিতে লিখি তাহলে আলাদা করে মনে থাকবে যে এটা ভিন্ন জিনিস। 16,98,00,000, এটা 2022-এর তথ্যে ছিল 91,00,000। 2023-এর যে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে সেখানে আছে 16,98,00,000। এবং এখানে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.3%। 1.3% হলো জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার 1.3%। এবং এইখানে জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে 1153 জন পার স্কোয়ার কিলোমিটার বা প্রতি বর্গ কিলোমিটারে। 1153 জন প্রতি বর্গ কিলোমিটারে। 1153 জন প্রতি বর্গ কিলোমিটারে। এবং নারী পুরুষের অনুপাতটা এখানে দেওয়া আছে, নারী এবং পুরুষের অনুপাতটা এখানে দেওয়া আছে 98:100, অর্থাৎ উল্টা। 98:100। এই অনুপাত, এটা হলো অর্থনৈতিক সমীক্ষা অস 2023 অনুযায়ী। আর এটা হলো জনশুমারি 2022 অনুযায়ী। এটা হলো জনশুমারি 2022, ওই তথ্যটা হলো অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী। ওইখানে আরেকটা জিনিস লিখে সেটা হলো গড় আয়ু 72.3 বছর। গড় আয়ু 72.3 বছর। আর সাক্ষরতার হার 76.4%। সাক্ষরতার হার হলো 76.4%। 76.4%। এটা হলো সাক্ষরতার হার। আর এই খানার সংখ্যা সম্পর্কে আরেকটা পরিমাপ আছে, সেটা হলো কৃষি কুমারীতে। সেটা আমরা অন্যদিন দেখবো। আজকে এই পর্যন্তই, শুধু এইটুকুই লিখে রাখেন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জনসংখ্যাও যা, আর এখানেও জনসংখ্যা তাই, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার এখানে 1.22%, ওখানে 1.3%। এখানে 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব, ওইখানে জনসংখ্যার ঘনত্ব হলো 1153 জন প্রতি বর্গ কিলোমিটারে। পুরুষ মহিলার অনুপাত মোটামুটি সেম। সাক্ষরতার হারে একটু পার্থক্য আছে। এইখানে বলা হয়েছে অর্থনৈতিক সমীক্ষা 22-এ 76.4% জনগণ স্বাক্ষর, আর 74.66%-এর কথা বলা আছে আদমশুমারি বা জনশুমারি 2022 অনুযায়ী। এই হলো এখানকার গুরুত্বপূর্ণ বা জনগুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেইটুকু তথ্য। আর এরপরে আসেন একটা জিনিস যেটা দেখতে হবে, সেটা হলো আমাদের জনশুমারি অনুযায়ী আহ বিভিন্ন খাতের অবদান। আর আরেকটা হলো এই অনুযায়ী বিভিন্ন খাতের অবদান, সেটা আমরা দেখবো পরবর্তী ক্লাসে। গড়ায়ু হলো 72.3 বছর। গড়ায়ু 72.3 বছর। লেখাই থাকবে। যদি কিছু লেখা না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা ফলো করবেন। যদি কিছু লেখা না থাকে কোনটা অনুযায়ী। আর যদি লেখা থাকে যে জনশুমারি 2022 অনুযায়ী নাকি অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী, তাহলে আপনি ভিন্ন ভিন্নটাই বুঝে নিতে পারবেন যে কোন তথ্যটা আপনার কাছে জানতে চাচ্ছে। এরপরে আসেন যে বিষয়টা জানতে হবে সেটা হলো, এখান থেকে আর একটা বিষয় জানতে হবে। আচ্ছা, আরেকটা কথাই নিচে লিখে রাখুন যে জনশুমারি ও অর্থনৈতিক সমীক্ষা পরিচালনা করে বিবিএস। স্টার দিয়ে একেবারে খাতার নিচে গিয়ে লিখে রাখেন জনশুমারি ও অর্থনৈতিক সমীক্ষা পরিচালনা করে বিবিএস।
আর বিবিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ BUREA ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এরা জনশুমারি অর্থনৈতিক সমীক্ষা পরিচালনা করে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS। ভাই 5 জন লোক কমে গেছে, এই 5 জন কই গেল? খাবার দিতে গেছে না খেতে গেছে? ম্যাক্সিমামই তো এখানে আপুরা আছেন, যারা বিবাহিত আছেন ওনারা কেউ খাবার দিতে যায়, আবার কেউ কেউ খাবার দাবার খেতেও যায়, কারো বাচ্চা কাচ্চা থাকে। মোটামুটি আপনারা এই যে একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাসিলিটিস, যে সারাদিনের কাজ শেষে রাতের বেলায় ক্লাস করতেছেন, তারপরে আবার দেখা যায় যে ঘর সংসার সবকিছু গুজগাছ করে খাওয়া দাওয়া করে কেউ আবার মাঝে মাঝে একটু চা খাচ্ছেন, আবার একটু খাবার দাবার খাচ্ছেন, নিজের বাড়িতে থেকে ঢাকায় আসা লাগতেছে না। এটা বিশাল বড় একটা ফ্যাসিলিটিস। বাট এইটা বলার উদ্দেশ্য কিন্তু গল্প করা না মোটেও। এটা বলার উদ্দেশ্য এই ফ্যাসিলিটিসটা কাজে লাগানোর চেষ্টা করেন। লাইভে ক্লাসগুলো করলে যেভাবে ক্লাসগুলো শেষ হবে, এটা পরে রেকর্ড দেখে আপনার অত বেশি আগ্রহ থাকবে না, আর অত বেশি কনসেন্ট্রেশনের সাথে ক্লাসগুলো করা হবে না। তাই চেষ্টা করবেন সবসময় লাইভেই থাকার, আর লাইভ থেকে যদি যেতে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আমি ছাড় থেকে যাচ্ছি, বা আমার ইয়েতে কাজ হচ্ছে, বা অন্য কাজের জন্য যাচ্ছি, অথবা আপনার ক্লাস ভালো লাগতেছে না তাই আমি চলে যাচ্ছি, এরকম কিছু একটা লিখে যাবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে লোকজন কই গেল, কারণ আমরা 71 জন ছিলাম, এখন আছি 64 জন। রাত 10টাই হোক আর 11টাই হোক, ক্লাস যেহেতু আছে ক্লাস করবেন। আর যদি সমস্যা থাকে তাহলে যাবেন, সেটাও ঠিক আছে। বাট একটা ম্যানার হলো ক্লাসের মধ্যে থেকে আপনি যদি বলে যান, এই বেনিফিটটা আপনারই হবে। আপনি বলে যান বা না বলে যান, এতে আমার কিছুই আসবে যাবে না। বাট যদি আপনি বলে যান তাহলে একটা জিনিস হবে, সেটা হলো আপনার এই ক্লাসটার প্রতি যে ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটা ঠিক থাকবে, এবং এই ক্লাস থেকে যতটুকু উপকৃত হওয়ার সেটা আপনি রেগুলারলি পেতে পারবেন। দ্যাটস অল। আসেন এরপরে চলে যাই বাংলাদেশের আহ জনগোষ্ঠী বা উপজাতি সম্পর্কে যে তথ্য আছে, এই তথ্যগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। জনগোষ্ঠী বা উপজাতি যারা আছে ওনাদের সম্পর্কিত যে তথ্যগুলো, সেগুলো আমরা লিখতে পারেন। বিভিন্ন জনগোষ্ঠী বা উপজাতি শব্দটা সংবিধানে গ্রহণ করা হয়নি, সংবিধানে গ্রহণ করা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী এই শব্দটা সংবিধানে গ্রহণ করা হয়েছে। এখন আসেন উপজাতি সম্পর্কে কি কি করতে হবে সেই তথ্যগুলো বলি। উপজাতি সম্পর্কে সর্বপ্রথম পড়বেন যে বাংলাদেশের মোট উপজাতি আছে কতটি, মোট উপজাতির সংখ্যা কতটি, তাদের সংখ্যা কত, জনশুমারি অনুযায়ী তাদের সংখ্যা কত। দেখেন বাংলাদেশে মোট উপজাতি আছে 50টি। এটা অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী বাংলাদেশে মোট 50টি উপজাতি আছে। নাম্বার 2, মোট উপজাতীয় জনসংখ্যা। মোট উপজাতীয় জনসংখ্যা, মোট উপজাতীয় জনসংখ্যা হলো 16,50,000। 16,50,000 হলো উপজাতীয় জনসংখ্যা। 16,50,000 হলো উপজাতীয় জনসংখ্যা, যেটা হলো মোট জনসংখ্যার 0.99%। মোট জনসংখ্যার 0.99% হলো উপজাতি, বা প্রায় 1%ও দেখতে পাবেন। মোট জনসংখ্যার প্রায় 1% উপজাতি। মূল ফিগারটা হলো 0.99%। এটা হলো বাংলাদেশে অসমানে অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা 2022-এর তথ্য অনুযায়ী। 2022 লিখতে পারেন। এরপরে আসেন উপজাতিদের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতির সংখ্যা, মানে সবচেয়ে বড় উপজাতি হলো চাকমা। তম
প্রজাতি হলো চাকমা, দ্বিতীয় বৃহত্তম উপজাতি হলো মারমা, আর তৃতীয় বৃহত্তম উপজাতি হলো ত্রিপুরা। তৃতীয় বৃহত্তম উপজাতি হলো ত্রিপুরা। চতুর্থ বৃহত্তম উপজাতি হলো সাঁওতাল। গেল, এই হলো 4টা উপজাতি সিরিয়াল আমরা লিখলাম। এখানে আরেকটা কথা মনে রাখবেন যে এই সাঁওতাল জনগোষ্ঠী যারা, এই সাঁওতাল জনগোষ্ঠী যারা আছে এরা ছাড়া বাকি 3টা উপজাতি কিন্তু পাহাড়ে বসবাস করে। চাকমা, মারমা, ত্রিপুরা এরা সবাই পাহাড়ে বসবাস করে। পাহাড়ে বসবাস করে না কারা? সাঁওতালরা করে না। এই জন্য বলা হয় যে সমতলে সর্ববৃহৎ জনগোষ্ঠী হলো সাঁওতালরা। সমতলে সর্ববৃহৎ, এটা পরীক্ষার প্রশ্ন এসেছিল। সমতলে সর্ববৃহৎ জনগোষ্ঠী বা উপজাতি কারা? এরা হলো সাঁওতাল জাতিগোষ্ঠী। সমতলে সর্ববৃহৎ হলো সাঁওতাল জাতিগোষ্ঠী। দেখছেন এইটুকু? স্যার ঘুম লাগে? ওকে, ঘুম লাগলে আপনি একটা কাজ করেন, ক্যামেরা চালু করে সামনে আসেন, তাহলে আমি আপনার দেখতে পাবো যে যখন আপনার ঘুম আসে তখন আমি বুঝতে পারবো যে আপনি ঘুমায়েন না, আপনি ঘুমিয়ে যাচ্ছেন। এরকম হয় মাঝে মাঝে যে আমরা টেবিলের মধ্যে এরকম ঘুমিয়ে যাই, হয় না এরকম? আমার আগে মাঝে মাঝে হতো যে আমি একদিন ঘুমিয়ে যেতাম, সেই ঘুমের মাঝখানে হলো আবার কেউ ডাক দিলে ঘুমটা ভেঙে যেত। এরকম যাদের ঘুম আসে তাদের জন্য একটাই ওষুধ, সেটা হলো আপনারা ক্যামেরা গুলো চালু রাখলে তাহলে বোঝা যাবে যে আপনার ঘুম আসছে বা আপনাকে ডাক দেওয়া দরকার বা আপনি ঘুমিয়ে গেছেন, সেখান থেকে আপনাকে তোলা দরকার। আর যাদের ক্যামেরা বন্ধ আছে ম্যাক্সিমাম লোকজন এরকমও আছে যারা বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এরকম করবেন না। তাহলে যে কোনো সময় আপনি ঘুমিয়ে গেলে আমরা টেরও পাবো না, আপনি তো টের পাবেন না, আমরাও পাবো না, বুঝছেন? যাদের ক্যামেরা বন্ধ আছে এরা অবশ্যই টেবিল চেয়ারে থাকেন। ঘুম আসে না স্যার রাত 2টা 3টার আগে, এটাও বিপজ্জনক, খুব বেশি ঘুম না আসা। ফলে এরপরে আর কি যেন আমরা বলতে চেয়েছি, এটা হলো এই জনগোষ্ঠীগুলো বা উপজাতিগুলোর সম্পর্কিত হিসেব নিকাশ। এরপরে ওনাদের সম্পর্কিত আরেকটা তথ্য লিখে রাখেন, সেটা হলো একটা পরিসংখ্যান। উপজাতিরা সবচেয়ে বেশি বসবাস করে কোথায় এবং সবচেয়ে কম বসবাস করে কোথায়, সেই হিসেবে বসবাসের শীর্ষ জেলা হলো রাঙামাটি আর শীর্ষ বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। উপজাতিদের বসবাসে শীর্ষ জেলা হলো রাঙামাটি আর শীর্ষ বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। শীর্ষ জেলা রাঙামাটি এবং শীর্ষ বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। এবং সবচেয়ে কম বসবাসকারী জেলা হলো বা সর্বনিম্ন জেলা হলো লালমনিরহাট, সর্বনিম্ন জেলা হলো লালমনিরহাট এবং সর্বনিম্ন বিভাগ হলো চট্টগ্রাম। শীর্ষ আরেকটা হলো সর্বনিম্ন জেলা হলো, বসবাসের ক্ষেত্রে সর্বনিম্ন জেলা হলো লালমনিরহাট এবং সর্বনিম্ন বিভাগ হলো উপজাতি বসবাসের ক্ষেত্রে বরিশাল। সর্বনিম্ন বিভাগ হলো, মারমাদের কি রাখাইন বলে না? রাখাইন আলাদাই, মারমাদের রাখাইন বলে না, রাখাইনরা আলাদাই। তো এই হলো ব্যাপার স্যাপার। সর্বনিম্ন যে বিভাগে উপজাতিরা বসবাস করে সেই বিভাগ হলো বরিশাল বিভাগ। শীর্ষ জেলা হলো রাঙামাটি আর শীর্ষ বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। আবার এইদিকে সর্বনিম্ন জেলা হলো লালমনিরহাট এবং সর্বনিম্ন বিভাগ হলো বরিশাল। এটা হলো বসবাসের ক্ষেত্রে, উপজাতিদের বসবাসের ক্ষেত্রে, উপজাতিদের বসবাসের ক্ষেত্রে। এছাড়া এখান থেকে আর করতে পারেন যে উপজাতিদের আবাসস্থল সম্পর্কে, উপজাতিরা কোথায় কোথায় বসবাস করে, কি বসবাস করে সেইগুলো। আর দুইটা তথ্য এখানে লিখে রাখেন,
একটা তথ্য হলো উপজাতিদের ভাষার সংখ্যা বর্তমানে 41টি, আগে ছিল 32টি, এটা বেড়ে গেছে। ভাষার সংখ্যা 41টি। আর পাহাড়ে বসবাসকারী উপজাতির সংখ্যা 13টি। পাহাড়ে বসবাসকারী উপজাতি আছে 13টি। চাকমা, মারমা, রাখাইন, গো, মুরং, সিয়াসত, এই গারো, এরা সবাই আর কি পাহাড়ি এলাকায় বসবাস করে। এরকম 13টা উপজাতি আছে যারা পাহাড়ে বসবাস করে। আর উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে মোট 8টি। উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 8টি। উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 8টি। আর একটা কথা লিখতে পারেন, সেটা হলো প্রথম উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম হলো বিরিশিরি, যেটা 1977 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিরিশিরি, এটার অবস্থান হলো নেত্রকোনায়। বিরিশিরির অবস্থান নেত্রকোনায়। প্রতিষ্ঠিত হয় 1977 সালে। প্রতিষ্ঠিত হয় 1977 সালে। প্রতিষ্ঠিত 1977, বিরিশিরি, নেত্রকোনা। এরপরে এইখানে যদি আমরা এদের বসবাসের স্থল দেখি, তাহলে প্রথমে আসেন বসবাসের মধ্যে আমরা প্রথমে দেখতে পারি চাকমাদের কথা। সর্ববৃহৎ জনগোষ্ঠী চাকমারা পুরোটাই থাকে হলো আপনার পাহাড়ে, পার্বত্য অঞ্চল যেটা আছে সেইখানে। চাকমা এবং মারমা দুইটাই, চাকমা মারমা লিখে সামনে লিখে রাখবেন, শুধু পার্বত্য অঞ্চল চাকমা এবং মারমা এদের বসবাস। উপজাতিদের বসবাস স্থল এটা পরীক্ষা আসে। এখানে 1 নম্বরে লেখেন চাকমা মারমা, এদের বসবাস আছে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলে এবং কক্সবাজার অঞ্চল। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল, এই 3 অঞ্চলে চাকমা মারমাদের বসবাস আছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এদের বসবাস আছে। এবং এই চাকমা মারমা এদের বসবাস আছে হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে। স্যার, ভোরে ঘুম থেকে উঠছি আর রেস্ট করতে পারিনি, আমি একটু লিভ নিতে চাই। ভেরি গুড মেন। লিভ তো আমারই নেওয়ার অবস্থা হয়েছে, দেখলাম টাইম চলে এসেছে। উইদাউট এনি কথাবার্তা এরা চলে এসে তো বলতে বিরক্তিকর একটা জিনিস হলো কতবার যে টাইম গুলো আসতে যাচ্ছে, এই রাতের ক্লাসে দেখা যাবে যে আপনারা বহু লোকজন নাই হয়ে যাবেন এই সুযোগে। থাকবেন। আমি অল্পের মধ্যেই লিভ নিবো, জান না, এই রাতের ক্লাস বেশি লম্বা করবো না। আমি যথাসম্ভব আমরা শর্টকাট করবো। এই যে একটু পরেই যদি জেনারেটর চালু হয়ে যায় তাহলে চলে আসবো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনার টেনশন নিন না। একটু সময় দিন, আমরা তার মধ্যে আবার ফিরে আসছি। আমরা বলেছিলাম আপনারা লিখতে থাকেন, আমরা বলেছিলাম যে চাকমা মারমা এদের বসবাস আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার জেলায়। এই অঞ্চলে এরা হলো পাহাড়ি উপজাতি। এছাড়া আছে ত্রিপুরা। হ্যাঁ,
এরপরে ত্রিপুরা উপজাতি, এরাও চট্টগ্রাম পার্বত্য, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে এদের বসবাস আছে। ত্রিপুরা উপজাতি যারা চট্টগ্রাম পার্বত্য, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর এই অঞ্চলগুলোতে বসবাস আছে ত্রিপুরা উপজাতি। ত্রিপুরা দেখা যাচ্ছে না, দেখা যাবে কেমনে, দেখতে পারবেন একটু পরে। জেনারেটর চালু হয়ে গেছে, সব ঠিক আছে, ভোটটা চালু হচ্ছে, এটুকু সময় দিন। আর যারা ঘুমানোর চিন্তা ভাবনা করতেছেন, অল্পের জন্য সব মিস করবেন, কিন্তু আর 10-15 মিনিট আমরা ক্লাস নিবো, তাহলে শেষ। তার বাড়ি চলে গেলাম, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, যারা ওই যে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, একটু আগে সবাই বললাম, তারা সবাই আরেকটু ওয়েট করেন, আদারওয়াইজ বিশাল বড় মিস করবেন। গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হলো ভাস্কর্য সম্পর্কে, ওটা বলে দিই, আর বাকি অংশগুলো বলে দিই, আমরা শেষ করবো আগামী 15-20 মিনিটের মধ্যে। ওইটুকু সময় একটু ধৈর্য ধরে সাথে থাকার চেষ্টা করেন। ও পেজ একটা পর একটা বাড়তেছে, এগুলোকে ডিলিট করা যাবে। তো এই পর্যন্ত আমরা গিয়েছিলাম, এরপর ত্রিপুরার কথা বললাম, এরাও পার্বত্য উপজেলায় বসবাস করে। এই পার্বত্য জেলায় এই সেম জিনিস, এরাও পার্বত্য, চট্টগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার এই জেলাগুলোতে এদের বসবাস আছে। এছাড়াও এদের বসবাস আছে আর কোথায় দেখেন, এছাড়াও এদের বসবাস আছে কুমিল্লা, নোয়াখালী এবং ফরিদপুর। কুমিল্লা, কারেন্ট যায় না, আমাদের জেনারেটরের একটু সমস্যা হচ্ছে, লোড নিতে পারতেছে না, তারটা বোর্ড একবারে ক্লাস, মানে এত পরিমাণ ব্যাস আর এত পরিমাণে ক্লাস, বুঝছেন, একই সাথে 5টা ক্লাসরুমে ক্লাস চলে অলওয়েজ। আর ক্লাসগুলো তো আপনারা জানেন, আপনাদের ক্লাস টাইম শুরু হয় বিকেল 3টায়, এবং এটা মোটামুটি শেষ হয় রাত 10টা থেকে 11টার মধ্যে। শেষ হওয়ার জন্য রাত 10টা থেকে 11টা পর্যন্ত সময় যায়। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, আমরা একটু ভাস্কর্যটা করে ইনশাল্লাহ ছেড়ে দেবো, এইটুকু সময় আপনারা অপেক্ষা করবেন। আছেন আপনারা? চলেন আবার শুরু করলাম। ত্রিপুরারা হলো চট্টগ্রাম পার্বত্য, চট্টগ্রাম, কক্সবাজার এখানে তো থাকেই, পাশাপাশি থাকে কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর। এটা বলেছিলাম, এই পর্যন্ত বলি বারবার। কুমিল্লা, নোয়াখালী, আর একটা হলো ফরিদপুর। কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর এখানে বসবাস করে ত্রিপুরা উপজাতি, চাকমা, মারমা। এরা শুধুমাত্র চট্টগ্রাম পার্বত্য, চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। এর মধ্যে মারমাদের কিছু কিছু আবার বসবাস আছে পটুয়াখালীতে। মারমাদের কিছু কিছু পার্বত্য এলাকা ছাড়া পটুয়াখালীতে বসবাস করে। ব্যাপারটা বুঝতেছেন কিনা, নাকি আরো ডিটেলসে লিখতে হবে একেবারে লাইন বাই লাইন ধরে ধরে? এইভাবে লিখলে খাতায় বুঝবেন নিজেরটা নিজে? বাকিরা বলেন কি বুঝবেন? চাকমা, মারমা, ত্রিপুরা, এরপরে যদি সাঁওতালদের কথা লেখেন, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা এই দুইটা জায়গা ব্যতীত রাজশাহী, পুরো রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে সাঁওতালদের বসবাস আছে। সাঁওতাল উপজাতির বসবাস আছে হলো সমগ্র রংপুর বিভাগ এবং সিরাজগঞ্জ ও পাবনা ব্যতীত
সমগ্র রাজশাহী বিভাগ, সমগ্র রাজশাহী বিভাগ অর্থাৎ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ, এই দুই বিভাগে এদের বসবাস। কিন্তু দুইটা জেলায় এদের বসবাস নেই, একটা হলো সিরাজগঞ্জ আর একটা পাবনা জেলা। এই দুই জেলায় এদের বসবাস নেই, বাদ বাকি সব জায়গায় এদের বসবাস আছে। এটা হলো সাঁওতালদের। এরপর যদি আসি আমরা গারোদের ক্ষেত্রে, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, মূলত এদের বসবাসটা হলো ময়মনসিংহ বিভাগকে ঘিরে। গারো এদের বসবাস, জেলার নাম আর আলাদা করে লিখছেন না। গারোদের বসবাস আছে ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ এবং টাঙ্গাইল। গারোদের বসবাস আছে টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, আসাম, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে বসবাস আছে গারোদের। এই অঞ্চলগুলোতে বসবাস আছে গারোদের। গারোদের পরে আরেকটা উপজাতি সম্পর্কে লিখতে পারেন, তারা হলো আহ খাসিয়াদের লিখতে পারেন। খাসিয়ারা শুধুমাত্র সিলেট বিভাগের যে জেলাগুলো আছে এইখানে বসবাস করে। খাসিয়াদেরা, খাসিয়াদের বসবাস হলো সিলেট বিভাগে। সিলেট বিভাগের জেলা যেগুলো আছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ আর একটা হলো মৌলভীবাজার, এই চার জেলায় বসবাস হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের। খাসিয়া সম্প্রদায়ের বসবাস হচ্ছে এই চার জেলায়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। ঘুম আসে না কার যেন একজন বলছিলেন, সে কি আছেন না চলে গেছেন ঘুমের চাপে? কে যেন কমেন্ট করছিলেন একজন ঘুম আসছে, থেকে আছেন নাকি চলে গেছেন? মেসেজ করেন তো দেখি যদি থাকেন। আপনি হয়, ওকে। আর যাদের ঘুম আসছে এরকম কি কি আছেন না চলে গেছেন বাকিরা? ঘুমানো যাবে না? 12টার আগে ঘুমাবে নাকি? চাকরির পরীক্ষা দিবেন নাকি তাড়াতাড়ি ঘুমালে হবে? অনেক কষ্টে ঘুম আটকে রাখছি, আপনার রিল্যাক্স করছি। আচ্ছা ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। জি করেন, ওকে, তাহলে পড়তেছি। খাসিয়া এদের বসবাস আছে সিলেট এবং আর হাজং যেটা সম্প্রদায় আছে শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এটা হলো হাজং সম্প্রদায়ের বসতি। হাজং লাগবে না, হাজং বা যারা আছে মণিপুরী সম্প্রদায়টা শুধু লিখে রাখেন, মণিপুরীদের বসবাস আছে সিলেটে, মণিপুরী। এই সম্প্রদায়টা সম্পর্কে বিশেষ পরীক্ষা বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। মণিপুরী সম্প্রদায় এদের আছে সিলেট, সুনামগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এই অঞ্চলে মণিপুরী সম্প্রদায় বসবাস আছে। এছাড়া হবিগঞ্জেও অল্প বিস্তর এদের বসবাস আছে, মৌলভীবাজারের আছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, অর্থাৎ এইটাই সমগ্র সিলেট বিভাগ বলতে যা বোঝায় সেই জায়গাগুলি। এখানে আছে খাসিয়া এবং মণিপুরী সম্প্রদায়, খাসিয়া এবং মণিপুরী সম্প্রদায়। এবার আসেন উপজাতিদের ধর্ম একটা জিনিস, আর একটা হলো উপজাতিদের উৎসব। এই দুটো জিনিস সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসে। একটা হলো উপজাতিদের ধর্ম, আর একটা হলো উপজাতিদের উৎসব। এইটুকু আশা করি শেষ হয়ে গেছে। উপজাতিদের ধর্ম আর একটা হলো উপজাতিদের উৎসব। উপজাতিদের ধর্ম, ধর্মের কথা বলতে গেলে যারা বৌদ্ধ আছে এরকম আছে চাকমা, মারমা, এরা বৌদ্ধ। খ্রিস্টান হলো গারো এবং খাসিয়া যারা এরা। বৌদ্ধ আছে চাকমা এবং মারমা সম্প্রদায়ের লোকজন। আর খ্রিস্টান আছে, খ্রিস্টান আছে গারো এবং খাসিয়া সম্প্রদায়, এরা হলো খ্রিস্টান। গারো এবং খাসিয়া সম্প্রদায়, এরা হলো খ্রিস্টান। আর সনাতন ধর্মাবলম্বী আছে মণিপুরী সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়। মণিপুরী যারা আছে এরা হলো সনাতন ধর্মাবলম্বী। আর ও না, মণিপুরী
জি, দেখা যাচ্ছে আপনাদের। আমার এইখানে স্যার আর্লি বেড আর্লি রাইস কথাটা মনে পড়ছে। এই কথা কে বলছে আপনারা বলেন? আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যিকের বলা একটা কথা। এটা কিন্তু কোনো প্রবাদ বাক্য না, একটা সাহিত্যের অংশ। এটা কার সাহিত্যকর্ম বা কে এই কথা বলছে, এটা কেউ জানেন কিনা বলেন? ভাই আপনারা একটু শেষবারের মতো আমাদের দেখা দেন, আমি কি করবো বলেন তো? এই বোর্ড চালু হতে কতক্ষণ সময় লাগবে? মানে মোস্ট প্রবাবলি কারেন্ট আসছে এবং কারেন্ট আসার কারণে এটা চালু করতে গিয়ে সব বন্ধ হয়ে গেছে। ওয়েট, বোর্ডটা বন্ধ হয়ে গেলে কেন একটু দেখি। আপনারা লাইনে যারা থাকতে পারেন তারা থাকেন, বাকিরা হলো শেষ দিকে একটু দেখে নিয়েন, পরে যদি রেকর্ডিং দেখতে চান রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারেন। বাট আমি, আমার তো আর বিকল্প নেই। কারণ হলো আমার তো একটাই রাস্তা, সেটা হলো ক্লাস ফুল করলে তখন আপনারা এই ক্লাসটা রেকর্ডিংটা পাবেন। আমি যদি আপনাদের মতো আপনার ছেড়ে দিই তাহলে শেষ পর্যন্ত আপনারা রেকর্ডিংটা পাবেন না। তো বোর্ড অন হওয়া পর্যন্ত আমি এখানে আছি। আপনাদের কোনো কথাবার্তা থাকলে সেগুলো আপনারা বলতে পারেন।